এমন একটা মুভি যার কাহিনী তোমার মন ছুঁয়ে যাবে। সিনেমার শুরুতে আমরা রেকর্ডিং স্টুডিও দেখতে পাই। সেখানে একজন বড় শিল্পী গান রেকর্ড করছে, কিন্তু সে গান রেকর্ড করতে করতে বারবার আটকে যাচ্ছে। আসলে এই গানের কথা তার একদম পছন্দ হয়নি, এই গানে সে গাইতেও পারছে না। সিঙ্গার তো গান রেকর্ড না করেই চলে আসছিল। পরিচালক তার পিছু পিছু আসে আর বলে, প্লিজ আমার এই গানটা রেকর্ড করে দাও, তা না হলে আমার অ্যালবামটা কমপ্লিট হবে না আর বেরও করতে পারবো না। গায়ক বলে, গানের কথা একদম ভালো না, আমি একজন বিখ্যাত সিঙ্গার, আমি যদি এই গান করি তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। ঠিক তখনই ড্রাইভার একটা ফ্লপ গানের সিটি চালায়। সেই গানের কথাগুলো তো গায়কের ভীষণ ভালো লাগে। সে পরিচালককে বলে, আমি গান গাইতে পারি, যে এই গানটা গেয়েছে সে যদি লেখে তবে আমি গাইবো। কিন্তু এই গানটা কে লিখেছে তারা তা জানে না। তারা ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে এই ক্যাসেট তুমি কোথায় পেয়েছো। তখন ড্রাইভার বলে, আমার এক বন্ধু আছে, সে আগে একটা মিউজিক স্টুডিওতে কাজ করতো, এখন আর করে না, সেই আমাকে দিয়েছে, সে এখন রেস্টুরেন্টে কাজ করে। পরিচালক তো তখনই তার সে বন্ধুর কাছে নিয়ে যেতে বলে। তারা সেই ছেলেকে পেয়ে যায়। সে বলতে থাকে এই গানটি যে গেয়েছে তার নাম কেট। কিন্তু ক্যাং নামে একটা ছেলে যখন কাজ ছেড়ে দিয়েছিল তখন ওই মেয়েটাও কাজ ছেড়ে দেয়। তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন ওই ছেলেটা মারা যায়। কেন আর কের গল্প তাদের খুব ভালো লাগে। পরিচালক আর গায়ক পুরো কাহিনী শুনতে চায়। তখন এই ছেলেটি পুরো গল্প বলতে থাকে আর দৃশ্য চলে যায় কয়েক বছর আগে। সিনেমার শুরুতে আমরা হাই স্কুলের একটা মেয়েকে দেখতে পাই। সে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এই মেয়েটার নাম কেট। ওই স্কুলের মাঠে একটা ছেলে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ দৌড়ানোর পর সে হাঁপিয়ে যায় আর সেখানে থাকা একটা বেঞ্চ শুয়ে পড়ে। কেট তার কাছে যায় আর সে ছেলেটার মুখে ধোঁয়া ছাড়ে। আর এই ছেলেটার নাম কেন। ঠিক তখনই সেখানে টিচারকে আসতে দেখে কেট তার সিগারেটটা ক্যাঙের মুখে ভরে দেয় আর নিজে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাং কিছু বোঝার আগে সেখানটায় তার টিচার চলে আসে আর তার মুখে সিগারেট দেখে তো তাকে আচ্ছা মতো ধুলাই দেয়। ক্যাঙের টিচার তাকে পেছনে এত মারে যে মেরে মেরে পুরো তার পেছন লাল করে দেয়। দূর থেকে এই জিনিসটা দেখে তো প্রথমে কেট মজা নিচ্ছিল, কিন্তু পরে কেট বুঝতে পারে সে ভুল করেছে, তাই সে ক্যাঙের পিছনে মলম লাগিয়ে দেয়। এখানে তারা জানতে পারে তারা দুজনেই অনাথ, তাই তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে একটা বাড়ি ভাড়া করে তারা একসাথে থাকবে। তাদের সম্পর্ক ছিল সাপে নেউলে, সবসময় ঝামেলা লেগেই থাকতো। কিন্তু তারপরও তারা একসাথে অনেক মজা করতো, তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ঝামেলা লাগলেও তাদের দুজনের মধ্যে অনেক মিল ছিল। তারা একই ধরনের খাবার খেত, একসাথে গান শুনতো, এমনকি স্কুল যেতে কারোই ভালো লাগতো না, পার্টি করে বেড়াতো। তারা তো দুজনে ধরেই নিয়েছে এটা আজকের সম্পর্ক না, এটা পুরো জন্ম জন্মান্তরের সম্পর্ক। তারা তো দেখতে দেখতে একসাথে কলেজটাও পার করে দেয়। কলেজ শেষে তারা একটা মিউজিক স্টুডিওতে কাজ করে। সেখানে কেট গান লেখে আর ক্যাং ম্যানেজমেন্ট করে। তারা একসাথে এতদিন ধরে আছে, তাদের ভালোবাসায় একটু কমতি নেই। কিন্তু দুঃখের বিষয়, তাদের এই ভালোবাসার মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় ক্যাংয়ের ক্যান্সার। কিন্তু এখানে ক্যাং তার ক্যান্সারের ব্যাপারটা কেটকে জানায় না। ক্যাংও জানে তারা একে অপরকে কতটা ভালোবাসে। কেট যদি তার ক্যান্সারের কথা জানতে পারে তাহলে সে একেবারে ভেঙে পড়বে, আর সেটা সে বেঁচে থাকতে দেখতে পারবে না। তারা দুজনেই তাদের কাজে বেস্ট ছিল। কেটের লেখা গানে অনেক বাজে বাজে শিল্পীও গান গেয়ে অনেক বিখ্যাত হয়ে গেছে। একদিন একটা বাজে শিল্পী গান গাইতে আসে, সে তো একদম গান গাইতে পারছিল না। পরিচালক সে গায়িকার উপরে না রেগে পুরো কেটের উপরে রাগটা ঝাড়ে। এখানে পরিচালক বলতে থাকে, এই তুমি কেমন গান লিখেছো, শিল্পী তো গাইতেই পাচ্ছে না। পরিচালকের কথা শুনে কেট রেগে মেগে তখনই চাকরি ছেড়ে চলে আসে। অন্যদিকে আমরা ক্যাংকে দেখি। ডক্টর তাকে জানায় যে তোমার আর বেশি দিন সময় নেই। আসলে এই ক্যান্সারটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে, আর তার বাবার মতোই তার মৃত্যু হবে। ক্যাং তো নিজের মৃত্যুতে ভয় পায় না, সে শুধুমাত্র কেটের কথা ভাবে যে ওর কি হবে। ক্যাং যখন বাড়িতে যায় সে দেখে কেট জোরে জোরে কান্না করছে। ক্যাং থেকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন কেট তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, পরিচালক বলেছে আমি নাকি গান লিখতে পারি না। আর এটা বলে কেট হামাও করে কান্না করে। তখন ক্যাং তাকে সান্ত্বনা দেয়। সে বলে, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, জীবনে তো সুখ দুঃখ মিলিয়ে সব কিছু, তাই না? এখানে কেট কান্না থামিয়ে সে বোকা বোকা হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার জন্ম যদি আবার হয় তুমি কি হতে চাও? তখন ক্যাং বলে, আমি তো সব কিছু হতে চাই, কিন্তু মানুষ হতে চাই না। আমি পেন, আংটি, খাতা, চশমা, ডায়েরি সব হব, কারণ এই জিনিসগুলো সবসময় তোমার লাগে, আর এইগুলো হয়ে সবসময় আমি তোমার পাশে থাকতে চাই। এখানে কেট তাকে আবারও জিজ্ঞাসা করে যে তোমার গোপন কোনো একটা কথা বলো আমাকে। তখন ক্যাং হেসে বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা কি তুমি জানো? হ্যাঁ, এটা হচ্ছে আমার গোপন কথা। তখন কেট আবার বোকা বোকা হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার শেষ ইচ্ছা কি হতে পারে? তখন ক্যাং বলতে থাকে, আমি চাই তুমি খুব ভালো একটা ছেলেকে পাও, তাকে বিয়ে করে তুমি সুখে থাকো, এটাই আমার শেষ ইচ্ছে। তুমি না পুরো পাগল একটা, এসব প্রশ্ন কে করে?
এটা শুনে কেট একটু রেগে গিয়ে বলে, আচ্ছা আমি কি তোমাকে বিয়ে করতে পারি না? তখন ক্যাং হেসে বলে, আমি তোমাদের ততটা ঠিক না। আর এই কথা বলে তার রোগের কথা লুকিয়ে যায়। কিছুদিন পরে কেট একটা নতুন স্টুডিওতে কাজ পেয়ে যায়। কেট যখন কাজে গিয়ে কফি খেতে চায়, সে দেখে সেখানে কোনো কাপ নেই। কফি মেশিনের সামনে একটা লোক বসেছিল, সেই লোকটা কফি খাচ্ছিল। কেট তার কাছ থেকে তার খাওয়া কফি কাপটা নেয় আর সেই কাপে করে সে কফি খায়। যাওয়ার সময় ওই লোকটাকে কাপ দিয়ে বলে, তুমি আবার এটা ভেবো না যে তোমার কাপে কফি খেয়েছি বলে তোমাকে আবার কিস করলাম। আর এটা বলে কেট একটু ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কেট তার দাঁত চেক আপ করাতে যায়। সেখানে গিয়ে তার দাঁত দেখায়। আর এরপর ডক্টর যখন তার মাস্ক খুলে, সে দেখে এটা তো সেই লোকটা যার কাছ থেকে সে কফি কাপটা নিয়েছিল। তার মানে এই লোকটি দাঁতের ডাক্তার। প্রথমে তো ডক্টরকে দেখে সে একটু অবাক হয়ে যায়। আর একটু পরে সে মজা করে বলতে থাকে, কাল তো তুমি আমাকে কিস করলে আর আজ আমার মুখের মধ্যে হাত দিয়ে দিলে, তাহলে এরপরে কি করা উচিত? কিটের কথাই তো ডাক্তার হা করে বসে থাকে, সে কি বলবে সে বুঝতে পারে না। এরপরে কিট বাড়িতে যায় আর সে ক্যানকে বলে, আমার মনে হয় আমি ওই ডক্টরকে পছন্দ করতে শুরু করেছি। বেচারা ক্যান এর কোনো উত্তরই দেয় না, সে চুপচাপ থাকে। কী বা বলবে, সে চাইলেও সে কেটকে তার নিজের কাছে রাখতে পারবে না। প্রথমে তো ক্যাং কেটকে হারানোর ভয়ে খুবই কান্না করে। কিন্তু পরের দিনই সে ডক্টরের ব্যাপারে খোঁজ লাগায় যে ওই ডক্টর কি করে, কোথায় থাকে, আর তার কোনো ফ্যামিলির রোগ আছে নাকি। ক্যাং শুধু এটা চাইছিল বিয়ের পরে যেন কেট ভালো থাকে, তার কোনো সমস্যায় যেন না আসে। অন্যদিকে কেট ওই ডক্টরকে ড্রিঙ্ক করতে যেতে বলে, ডক্টরও রাজি হয়ে যায়। ক্লাবে গিয়ে ডক্টর কেটকে জানায় তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এইটা বলার পরও কেটের কিছু যায় আসে না। এটা দেখে এমন মনে হচ্ছিল কেট তো ডক্টরের প্রেমে পুরো পাগল হয়ে গেছে। এরপরে ক্যাং সবার সাথে যখন স্টুডিওতে কাজ করছিল, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায়। তাকে হসপিটাল ভর্তি করানো হয়। কেট ক্যাংকে দেখতে আসে। ডক্টর এখানে কেটকে জানায় আসলে ক্যালসিয়ামের অভাবে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি ক্যাং ডক্টরকে আগেই জানিয়ে দিয়েছিল যাতে তার রোগের ব্যাপারে কেটকে না জানানো হয়। ক্যালসিয়ামের অভাবের কথা শুনে কেট চিৎকার করে বলতে থাকে, আমরা তো একসাথেই থাকি, একসাথেই খাই, একই খাবার খাই, তোমার ক্যালসিয়ামের অভাব কি করে হলো, আমার তো হলো না। তখন ক্যাং কথা ঘোরানোর জন্য বলে, কি করে হবে, তুমি আমার চেয়ে বেশি খাবার খাও, আর বেশিরভাগ সময় তো আমার খাবারটা তুমি কেড়ে নাও। এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে সব সময়ের মতো তারা বিড়াল কুকুরের মতো লড়াই করতে থাকে। এরপরে দেখে ক্যাং সে ডক্টরের হবু বউকে চিঠি পাঠায়। চিঠির সাথে সে তার মেডিকেল রিপোর্টও দেয় আর বলে, আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি, কিন্তু সেই মেয়েটি ডক্টরকে খুব পছন্দ করে। আপনি ডক্টরের সাথে ব্রেকআপ করে নিন যাতে ও ডক্টরকে বিয়ে করতে পারে। আমি তো এমনিও বাঁচবো না, আমার ভালোবাসার মানুষ হ্যাপি থাকবে, এটাই আমার শেষ ইচ্ছে। আর এমন চিঠি ক্যাং ডক্টরের হবু বউকে অনেকবার লেখে। আর ওই চিঠিগুলো পড়ার পর তারা খুব ইন্টারেস্ট হয়, সে ক্যাংকে দেখা করতে বলে। সে ক্যাংকে বলতে থাকে, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি একজন ফটোগ্রাফার, তুমি যদি মৃত্যুর আগে আমার কাছে ফটোশ্যুট করো তবে একমাত্র আমি রাজি। এখানে মেয়েটার কথা শুনে বুঝতে পারি সে ডক্টরকে অতটাও পাত্তা দেয় না। সে যদি ডক্টরের সাথে এঙ্গেজমেন্ট ভেঙেও দেয় তার কিচ্ছুই যায় আসে না। ক্যাঙ্গো রাজি হয়ে যায় কারণ তার হাতে আর বেশি সময় নেই। সে মরার আগে কেটের সাথে কাউকে দেখতে চায়, না হলে একা জীবন যে কত কষ্টের সে খুব ভালো করেই জানে, কারণ সে তো ছোটবেলা থেকে অনাথই ছিল। এরপরে দেখি ক্যাং আর কেট তার সব কলিগদের সাথে ডিনারে যায়। সেখানে সে ডক্টরও আসে। ডক্টরকে দেখে ক্যাং বলে, আমার বাড়িতে একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি। এখানে আমরা বুঝতে পারি ক্যাং এখান থেকে চলে গেছে যাতে কেট ডক্টরের সাথে বেশি সময় কাটাতে পারে। কিন্তু কেট একটুখানি ডক্টরের সাথে সময় কাটানোর পর সে বাড়িতে চলে আসে আর ক্যাংয়ের সাথে রাতের খাবার খায়। এরপরে দেখি ক্যাং সে ডক্টরের হবু বউয়ের কাছে চলে যায় ফটোশ্যুট করার জন্য, কারণ সে তো কথা দিয়েছিল। ডক্টরের হবু বউ যখন ক্যাংয়ের লাভ স্টোরি সম্পর্কে শুনে সেও ভীষণ ইমোশনাল হয়ে যায়। এই কারণে ডক্টরের হবু বউ ডক্টরের সাথে দেখা করতে চায় আর তার সাথে ব্রেকআপ করে নেয়। এখানে দেখলে বোঝা যায় ডক্টর আর তার হবু বউয়ের মধ্যে কোনো টান ছিল না আর কোনো ভালোবাসাও ছিল না, তাই এই ব্রেকআপে তারা দুজনে কেউ কষ্ট পায় না। এরপরে দেখি কেটের সাথে ডক্টরের বিয়ে ঠিক হয়ে যায়। এরপর একদিন কেট আর ডক্টর বিয়ের শপিং করতে যায়, কিন্তু ডক্টরের একটা কাজ চলে আসে, তাই সে সেখানে থাকতে পারে না। আর এই কারণে কেট ক্যাংকে ডেকে নেয়। সেখানটায় কেট খুব সুন্দর একটা বিয়ের ড্রেস পরে আসে, তাকে খুব সুন্দর লাগছিল। আর এটা দেখে তো ক্যাং খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপরে কেট ক্যাংকে বলে, তুমি বড়ের ড্রেসটা পরো একটু, কারণ তোমার মাপ আর ডক্টরের মাপ একই। প্রথমে তো ক্যাং রাজি হয় না, কিন্তু বারবার বলাতে ক্যাং রাজি হয় আর সে বরের ড্রেস পরে আসে। তারা যখন পাশাপাশি দাঁড়ায় তাদেরকে একদম পারফেক্ট মনে হচ্ছিল। কেট তো তাদের দুজনে একটা ছবিও তোলে, কিন্তু ক্যাংকে দেখি সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে জল চলে আসে। সে একদিন স্বপ্ন দেখেছিল সে কেটের সাথে এভাবেই বিয়ে করবে, কিন্তু তা আর তার সাথে হলো না।
ক্যাং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, আর রাস্তায় গিয়ে সে তার চোখে জল ধরে রাখতে পারে না, সে খুবই কান্না করে। এরপরে দেখি বিয়ের দিন চলে আসে। কেট বউয়ের সাজে তাকে হাত ধরে চার্জে ক্যাং নিয়ে যায়, আর সে নিজের হাতে কেটের হাত ডক্টরের হাতে দেয়। এই মুহূর্তটা ক্যাংয়ের জন্য খুবই সুখের ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল কষ্টের। আজ তো কেট নতুন একটা জীবন পেল, কিন্তু তার সব কিছু আজ হারিয়ে গেছে। ক্যাং এখন পুরোপুরি শূন্য, কারণ তার জীবনে যা ছিল কেটে ছিল, সে তার সব কিছু। এরপরে দেশে চলে আসে প্রথমে, যেখানটায় ওই ছেলেটা গায়ক আর পরিচালককে কেট আর ক্যাংয়ের গল্প শোনাচ্ছিল। গায়ক ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে এরপরে ক্যাং আর কেটের কি হলো। ওই ছেলেটা বলে এরপরে কি হলো সেটা আমি জানি না। একথা শুনে গায়ক আর পরিচালক সেখান থেকে চলে যায়। এরপরে আবারও কাহিনী চলে যায় অতীতে। একদিন কেট যখন গান লিখছিল, তার মাথায় কিছুই আসছিল না, সে কি লিখবে, তার মাথা ঘুরোচ্ছে। এই কারণে সে ক্যাংয়ের একটা ভিটামিন ওষুধ খেয়ে নেয়। কিন্তু ওই ভিটামিন ওষুধ খাওয়ার পর তার শরীর অনেক অসুস্থ হয়ে যায়। সে ওষুধ নিয়ে ডক্টরের কাছে যায় যে ওষুধ খাওয়ার পরে এমনটা হলো কেন। ডক্টর বলে এটা কোনো ভিটামিন ওষুধ না, যাদের লাস্ট স্টেজ ক্যান্সার তারা একমাত্র এই ওষুধ খায়, তাদের বাঁচার আশা একদমই নেই, তারা প্রায় শেষ পর্যায়ে আছে। এই কথা শুনে তো কেট কান্না করতে করতে হসপিটালের বাইরে আসে। তার মাথা একদম কাজ করছিল না, সে দেখে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর সে অন্ধকারের মধ্যে সে দূরে একটা গাড়ি দেখতে পায়। সে গাড়িতে তার পুরো পরিবার আছে, যারা কিনা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে সেই গাড়ির পেছনে ক্যাংকেও দেখতে পায়, গাড়িটি পুরো অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। কেট দৌড়ে থাকে সেই গাড়িটাকে আটকানোর জন্য, কিন্তু সে পারে না। আর এটা সেই দিন ছিল যেদিন কিনা ওই পরিচালক কেটকে বকা দিচ্ছিল তার লিরিক্স ভালো হয়নি বলে। কেট সেদিন কান্না করছিল পরিচালক তাকে কথা শুনিয়েছে তার জন্য না, সে কান্না করেছে কারণ সে প্রথম জানতে পেরেছে ক্যাংয়ের ক্যান্সার আছে আর সে বেশি দিন বাঁচবে না। এই কারণে সে ক্যাংকে ওভাবে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করছিল। শুধুমাত্র তাই নয়, যেদিন ক্যাং অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি ছিল, ক্যাং যখন ডক্টরকে বলছিল কেটকে যেন এসব না জানায়, সেই কথাগুলো পাশ থেকে কেট শুনতে পেয়েছে। কিন্তু তারপর সে ক্যাংয়ের সামনে এভাবে এসেছে যে সে কিছুই জানে না। কেট এটা বুঝতে পেরেছিল ক্যাং যদি জানতে পারে সে সব জেনে গেছে, তাহলে ক্যাং আরও বেশি ভেঙে পড়বে। ক্যাং কেটকে এতটাই ভালোবাসে, সে তার রোগের ব্যাপারে কেটকে জানাতে চায় না। আর এটা যখন কেট শুনতে পারলো, তখন সেও ক্যাংয়ের মন রক্ষা করার জন্য কিচ্ছু জানায় না। আর এরপর থেকে তো কেট ক্যাংয়ের ইচ্ছে মতো সে ডক্টরের সাথে সম্পর্ক করে। সে ডক্টরকে ভালোবাসে না, সে তো ক্যাংকেই ভালোবাসে। কিন্তু ক্যাংয়ের শেষ ইচ্ছে যে কেট অন্য কারোর সাথে ভালো থাকুক, আর সেই ইচ্ছে পূরণ করার জন্যই কেট এই নাটকটা করছে। এমনকি সেদিন ডিনার করার পরে যখন ক্যাং চলে যায়, তার একটুখানি পরেও কেটও পিছু পিছু যায়। যেতে যেতে ক্যাং পড়ে যাচ্ছিল, দূর থেকে কেট সব কিছু দেখে। সে ভাবে আজ যদি ক্যাং পিছনের দিকে তাকায় তাহলে সে সব বলে দেবে, যে তার রোগের ব্যাপারে সে সব জানে। কিন্তু ক্যাং একবারের জন্যও তাকায় না, এখানে কেটও তাকে বলে না। এরপরে একদিন কেট ক্যাংকে জিজ্ঞেস করে আচ্ছা বিয়েটা কি বলো তো। ক্যাং তখন উত্তর দেয় বিয়ে হচ্ছে দুটো অপরিচিত মানুষ, তারা একসাথে একই জায়গায় থাকে আর একে অপরের অভ্যাস হয়ে যায়। তখন কেট বলে আমরা তো একসাথে অনেকদিন ধরেই থাকি, তাহলে কি আমরাও বিবাহিত? ক্যাং বলে না, বিয়ের জন্য কিছু বিয়ের নিয়ম পালন করতে হয়। আর এই কারণে কেট শপিং করার নাম করে ক্যাংকে সেই ড্রেসটা পরায়, আর তারা একসাথে ছবি তোলে। আর এখানে আমরা দেখি ক্যাং যেমন বাইরে কান্না করছিল, কেটও ভিতরে খুবই কান্না করছিল। বিয়ের ঠিক একদিন আগে ক্যাং কেটকে বলে আমি তোমাকে ভালোবাসি। কেটে বলে আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু এখানে তারা দুজনেই ভেবে নেয় তারা হয়তো বা একে অপরকে বন্ধুর মতো ভালোবাসে, তারা দুজনেই তাদের মনের কথা ভালোভাবে পরিষ্কার করে বলে না। এরপরে বিয়ের দিন যখন ক্যাং কেটের হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখন কেটের মনে হচ্ছিল এটাই তার কাছে আসল বিয়ে। সে এখন অবধি ক্যাংয়ের সাথে যে সময়গুলো কাটিয়েছে সেটাই ছিল তার জীবনের বিবাহিত জীবন। বিয়ে হয়ে যাওয়ার পরেও কেট ক্যাংকে ছাড়া থাকতে পারে না, সে ডক্টরকে ছেড়ে ক্যাংয়ের কাছে চলে আসে। সে ততদিন ক্যাংয়ের কাছে থাকে যতদিন ক্যাং বেঁচে ছিল। তাছাড়া কেট ডক্টরকে বিয়ে করেছিল ক্যাংয়ের ইচ্ছে পূরণ করার জন্য। ক্যাংয়ের মৃত্যুর পর ক্যাংকে ছেড়ে থাকা কেটের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না, তাই সে নিজেকে শেষ করে দিয়ে ক্যাংয়ের কাছে চলে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে ডক্টর ক্যাং আর কেটের ভালোবাসা সম্পর্কে সব কিছু জানত। তারপরে সে কেটকে বিয়ে করে ক্যাং আর কেটের ইচ্ছে পূরণ করার জন্য। তাছাড়া ডক্টর এটাও জানতো তার হবু বউ তাকে ভালোবাসে না, তাই ব্রেকআপ হয়ে যাওয়ার পরও তার কিছু যায় আসেনি। মরার আগে কেট ডক্টরের কাছে সরি চায়। কেটের একটা লাস্ট রেকর্ডিং ছিল, সেটা চালিয়ে ডক্টর শোনে সেখানে কেট ক্যাংকে বলছে ক্যাং আমি তোমার কাছে তাড়াতাড়ি আসছি। আর এই রেকর্ডিংটা শোনার পরে ডক্টর তো আরও বেশি ইমোশনাল হয়ে যায়। সবশেষে দেখি পুরো পৃথিবী থমকে গেছে, আকাশে তার মধ্যে দুটো পাখি আনন্দ ঘুরে বেড়াচ্ছে। এরাই হয়তো বা কেট আর ক্যাং।
প্রিয় বন্ধুরা, অনেক কষ্ট করে এই মুভি আমি একাই বানাই, তাই তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও।